আসসালামু আলাইকুম। নিউ কমার্স কোচিং এর পক্ষ থেকে আমি নাজমুল হাসান শরীফ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, নিউ কমার্স কোচিং এর ধারাবাহিক প্রক্রিয়ার আজকের আলোচনার বিষয় হচ্ছে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের এমসিকিউ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো সেটা আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিবা। আমার কথা কি শুনতে পাচ্ছ কিনা সেটা আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিবা। আমার কথা শোনা যাচ্ছে? ওকে, তো আমি কি ক্লাসটা শুরু করতে পারি? একটু কমেন্ট করে জানিয়ে দিতে হবে যে আমি ক্লাসটা শুরু করতে পারি কিনা। একটু কমেন্ট করেন, কমেন্ট করে আমাকে জানিয়ে দেন যে আমি ক্লাসটা শুরু করতে পারি কিনা। যারা আমাদের বিজনেস মেডিসিন বইটি এখনো অর্ডার করেন নাই, আমি অনুরোধ করব যে আপনারা বিজনেস মেডিসিন বইটি অর্ডার করে ফেলুন। এবং যারা আমার বেসিক অ্যাকাউন্টিং বইটি অর্ডার করেন নাই, আমি আপনাদেরকে অনুরোধ করব যে যদি অর্ডার করতে চান তাহলে করে ফেলুন। বেসিক হিসাব বিজ্ঞান বইটা এবং মেডিসিন বই দুইটাই। হ্যাঁ, আচ্ছা, আজকের ক্লাসের পরে আমি আজকে যা আলোচনা করব তার উপরে একটি পরীক্ষা থাকবে। তোমরা পরীক্ষাটা দিবা হচ্ছে আমার ওয়েবসাইটের মাধ্যমে। আমার ওয়েবসাইটের মাধ্যমে আমি লিঙ্কটা দিয়ে দিব, তোমরা সবাই এই পরীক্ষাটা দিবা। যারা হচ্ছে গিয়ে ওয়েবসাইটে আইডি লগ ইন করো নাই বা আইডি ক্রিয়েট করো নাই, হৃদয় তোমাদেরকে বাকি বিষয়টা বলে দিবে টেলিগ্রাম গ্রুপে। আমি আবারও বলতেছি, যারা এখনো আইডি ক্রিয়েট করো নাই তোমরা করে ফেলো, কারণ আজকে ক্লাসের পরে তোমাদেরকে এই অধ্যায়ের উপরে এমসিকিউর একটা পরীক্ষা দিতে হবে। হ্যাঁ, এই অধ্যায়ের উপরে এমসিকিউর একটা পরীক্ষা দিতে হবে। কেমন? রেডি আছো? পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত আছো? একটু কথা বলো। পরীক্ষাটা দেওয়ার জন্য প্রস্তুত আছো কিনা একটু কথা বলো। প্রস্তুত আছো সবাই? দিবা তো ইনশাল্লাহ? জি। পরীক্ষাটা কখন দিবা? পরীক্ষাটা দিবা রাত 10:30টায়। হ্যাঁ, 10:30টায় পরীক্ষাটা দিবা। ক্লাস শেষে তো আমরা নামাজ পড়তে যাব, নামাজ থেকে এসে আমরা 10:30টায় পরীক্ষাটা দিয়ে দিব। কেমন? ওকে। ওকে, আমরা আজকে আলোচনা করব হিসাবের বইসমূহ। আমরা সবাই জানি যে হিসাবের বইসমূহ অধ্যায়টা কি। হিসাবের বইসমূহ অধ্যায়ের ভিতরে কোন কোন টপিকগুলো আছে এটা আমরা সবাই জানি। প্রথমে হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি। এই দুতরফা দাখিলা পদ্ধতি হিসাব বিজ্ঞানের বৈজ্ঞানিক এবং নির্ভরযোগ্য পদ্ধতি। দুতরফা দাখিলা পদ্ধতির পরে হিসাবের প্রাথমিক বই আছে জাবেদা। জাবেদার পরে আছে খতিয়ান, সংক্ষিপ্তকরণ খতিয়ান। তারপরে হচ্ছে গিয়া আছে নগদান বই। নগদান বই, এই টপিকগুলোই কিন্তু আমাদের হিসাবের বইসমূহের ভিতর আছে। এই প্রত্যেকটা টপিক মিলেই কিন্তু হিসাবের বইসমূহ অধ্যায়টা। এবার আসেন, এবার এটা আমরা সবাই জানি লুকা পেসুলি ছিলেন। তিনি কি ছিলেন? একজন ব্যবসায়ী না? অনেকে মনে করতে পারে ভাই লুকা পেসুলি যেহেতু দুতরফা দাখিলা পদ্ধতি আবিষ্কার করেন, আর হিসাব বিজ্ঞান মানে তো ব্যবসায়ীদের কাজ, তাই না? তাইলে মনে তিনি একজন ব্যবসায়ী ছিলেন। না, তিনি ব্যবসায়ী ছিলেন না, তিনি অর্থনীতিবিদ ছিলেন না, তিনি হিসাব শাস্ত্রবিদ ছিলেন না, তিনি ছিলেন একজন গণিত শাস্ত্রবিদ। তিনি ছিলেন একজন প্রসিদ্ধ গণিতবিদ। তিনি একদম খাঁটি প্রসিদ্ধ গণিতবিদ ছিলেন। কথাটা কি বুঝতে পারছো? তাহলে লুকা পেসুলি ছিলেন একজন গণিতবিদ। বলতো লুকা পেসুলি কি ছিলেন? একজন গণিতবিদ ছিলেন। ক্লিয়ার? এটা তো সবাই পারে। আচ্ছা, তারপরে
হিসাব বিজ্ঞানের আদিভূমি বলা হয় কাকে? আদিভূমি মানে আতুরঘর বলা হয় কোনটাকে? হিসাব বিজ্ঞানের আদিভূমি বলা হয় কোনটাকে বা আতুরঘর বলা হয় কোনটাকে? ভেনিসকে, ইটালির ভেনিস, ইটালির ভেনিসকে। তোমরা আবার রোম শহর মনে করিও না, নিউ ইয়র্ক তো আসবে না, প্যারিস তো আসবে না। তার মানে এই দুইটার মধ্যে যে কোনো একটা হবে। কোনটা হবে সেটা? সেটা হবে ইটালির ভেনিস শহর, ইটালির ভেনিস। 2 নম্বরটা কি বুঝতে পারছো? একটু 2 নম্বরটা কি বুঝতে পারছো? হিসাব বিজ্ঞানের আদিভূমি বলা হয় কোনটাকে এবং আতুরঘর বলা হয় কোনটাকে? একটু ক্লিয়ার জানাবো, বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো কিনা একটু বলা হয়, একটু একটু জানিয়ে দাও। মেডিসিন বইটি কিভাবে নিবা? মেডিসিন বইটি নেওয়ার জন্য আমার নাম্বারটা, আমার প্রতিষ্ঠানের যে নাম্বারটা 01613, হৃদয় একটু লিখে দাও, হৃদয় একটু কমেন্টে লিখে দাও। এই যে এই নাম্বারটাতে শুধু মেডিসিন বই যদি কেউ নাও 100 টাকা, আর যদি আমার বেসিক হিসাব বিজ্ঞান বইটাও সাথে যদি কেউ অর্ডার করো তাহলে তুমি 460 টাকা দিয়ে তুমি পাবা হোম ডেলিভারি। হোম ডেলিভারিতে তুমি পাবা, আবারও বলতেছি হোম ডেলিভারিতে তুমি পেয়ে যাবা। এটার জন্য তোমাকে যেটা করতে হবে, 460 টাকা দেওয়ার পর তুমি পেজে বলতে হবে যে তুমি কিভাবে নিচ্ছ, হোম ডেলিভারি কিনা সেটা একটু জানিয়ে দিবা, কেমন? আমার বইটা ইনশাল্লাহ পেয়ে যাবা, ইনশাল্লাহ। আজকে 3 রমজান তো, ইনশাল্লাহ 9 রমজানের মধ্যে আমি তোমাদেরকে আমার কাছে পাবো, 10 রমজানে আমি তোমাদের হাতে পৌঁছে দিতে পারবো বলে আশাবাদী, যদি আল্লাহ পাক চান। এজন্য বললাম দ্রুত দ্রুত তোমরা বইটা প্রি অর্ডার করে ফেলো ভাই। আমি তো বললাম তোমরা আমার কাছে পড়তেছো এতদিন, এতটুকু আত্মবিশ্বাস কাজ করবে যে বইটা যা দিয়েছি তোমার পরীক্ষার আগে, এই বইটা সৃজনশীল প্রশ্ন এমসিকিউর জন্য সবচাইতে সহায়ক একটা বই হবে। কোনো কিছুর প্রয়োজন নাই, শুধু এই বইটা রাখবা আর পরীক্ষার আগের দিন শুধু এটা পড়ে যাবা, আর কোনো কিছুর প্রয়োজন নাই। আমি তো বললাম বিশ্বাস যদি না করো আর কিছু করার নাই, এটাই হচ্ছে আমার লাস্ট কথা। বারবার বলতেছি যে জাস্ট একদম বেসিক বিষয়গুলো তোমার সৃজনশীল করার জন্য যে বেসিক বিষয়গুলোর প্রয়োজন, কোন অঙ্কগুলো করতে হবে, ঘরগুলো কেমন হবে, ঘরগুলো কেমন হবে, এমসিকিউ কোনটা কি হবে, বেসিক বিষয়গুলো থেকে যে এমসিকিউ, প্রত্যেকটা বিষয় আমি এই জায়গায় তুলে ধরছি, প্রত্যেকটা বিষয় আমি এই জায়গায় তুলে ধরছি। তাই এই নাম্বারটাই, যে এই নাম্বারটা তুমি হচ্ছে গিয়ে বিকাশ করবা, সেন্ড মানি 460 টাকা দুইটা বইয়ের জন্য, 460 টাকা দুইটা বইয়ের জন্য তোমার কাছে চলে যাবে ইনশাল্লাহ। দ্রুত করে ফেলো, দ্রুত করে ফেলো, দ্রুত করে ফেলো, দ্রুত। আমি ক্লাসে থাকতে থাকতে করে ফেলো, দেখি ক্লাসে থাকতে থাকতে কে কে করছো। তোমাদের বইয়ের সাথে একটা দারুণ গিফট আমি পাঠাবো, দেখি তোমাদের বইয়ের সাথে একটা গিফট পাঠাবো ইনশাল্লাহ। আসো এবার আসো, দেখো হিসাব বিজ্ঞানের কাঁচামাল, কাঁচামাল কোনটি? আল্লাহ একদমই সহজ। হিসাব বিজ্ঞানের কাঁচামাল কোনটি? লেনদেন। লেনদেন হিসাব বিজ্ঞানের কাঁচামাল, কারণ লেনদেন হচ্ছে হিসাব বিজ্ঞানের প্রথম ধাপ, তাই না? এই লেনদেন যদি না থাকে তাহলে জাবেদা খতিয়ান এগুলো থেকে আসবে। আগে তোমাকে লেনদেন চিহ্নিত করতে হবে, লেনদেন চিহ্নিত করতে হবে, তারপরে আমি লেনদেন বিশ্লেষণ করব। তাহলে একটা হিসাব বিজ্ঞানের কাঁচামাল কোনটা? হিসাব বিজ্ঞানের কাঁচামাল হচ্ছে কোনটা? লেনদেন। হিসাব বিজ্ঞানের কাঁচামাল কোনটা? লেনদেন। হিসাব বিজ্ঞানের কাঁচামাল কোনটা? লেনদেন। ক্লিয়ার? 24 এবং 25, 24 এবং 25 আমার বেসিক বইটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। ওকে, দুতরফা দাখিলা পদ্ধতির উৎপত্তির সময়কাল। ভাই এটা পারে না এমন কোন স্টুডেন্ট আছে বলো তো? দুতরফা দাখিলা পদ্ধতির উৎপত্তির সময়কাল 1449 না, 1494। হ্যাঁ, 1494 খ্রিস্টাব্দে, 1494 খ্রিস্টাব্দে ইতালির প্রসিদ্ধ গণিতবিদ নাম কি? লুকা পেসিউলি। তিনি সর্বপ্রথম তার দুইটা বিখ্যাত গণিত বই ছিল, একটা হচ্ছে সুম্মাদি এরিথমেটিকা এবং সুম্মাদি জিওমেট্রিকা নামক যে দুইটা গণিত বই। ওই গণিত বইয়ের মধ্যে তিনি একটা টপিক মানে যে কোনো একটা অধ্যায়ের ভিতরে তিনি হিসাব বিজ্ঞানের যে আধুনিক যে বিজ্ঞানটা ডাবল এন্ট্রি সিস্টেম, দুতরফা দাখিলা পদ্ধতি নিয়ে আলোচনা করেন।
ওই দুতরফা দাখিলা পদ্ধতিকে হিসাব বিজ্ঞানের আধুনিক পদ্ধতি, বৈজ্ঞানিক পদ্ধতি বা বিজ্ঞানসম্মত পদ্ধতি বলে আখ্যা করা হয়। এই জন্য আমরা এটা কি দিব, আচ্ছা হৃদয় হৃদয় বইয়ের অর্ডারটা কিভাবে করতে হবে একটু কমেন্টে দিয়ে দাও প্লিজ। তারপরে দেখো সর্বজন স্বীকৃত হিসাব পদ্ধতি কোনটি, মানে সর্ব জায়গায় সবার মতামতের ভিত্তিতে হিসাব বিজ্ঞানের পদ্ধতি, আধুনিক পদ্ধতি বলো বা বৈজ্ঞানিক পদ্ধতি বলো, সেটা কোনটা, এটা আমরা সবাই জানি। সেটা হচ্ছে কোনটা, ডাবল এন্ট্রি সিস্টেম। ডাবল এন্ট্রি সিস্টেম অর্থাৎ দুতরফা দাখিলা পদ্ধতি। ডাবল এন্ট্রি সিস্টেম অর্থাৎ দুতরফা দাখিলা পদ্ধতি, তাই না? এই যে একতরফা দাখিলা পদ্ধতি কিন্তু না, দুতরফা দাখিলা পদ্ধতি হিসাব বিজ্ঞানের বৈজ্ঞানিক এবং নির্ভরযোগ্য পদ্ধতি, একমাত্র পদ্ধতি। তাই এই বেসিক অ্যাকাউন্টিংটাও তোমার জন্য একটা নির্ভরযোগ্য বই হবে ইনশাল্লাহ। বেসিক অ্যাকাউন্টিংটাও তোমার একটা নির্ভরযোগ্য বই হবে সৃজনশীল শিখার জন্য, সৃজনশীল পারার জন্য, এমসিকিউ পারার জন্য। এই জন্য আমি বললাম বেসিক অ্যাকাউন্টিংটা তোমার কাছে একটা নিতেই পারো। আচ্ছা তারপরে দেখো এবার দুতরফা দাখিলা পদ্ধতি, জলদি আমরা তাড়াতাড়ি করব, কেমন, আমরা তাড়াতাড়ি করতে হবে। এই যে দেখো দুতরফা দাখিলা পদ্ধতি হিসাব সংরক্ষণ করলে কি হয়, দুতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করলে কি হবে, লেনদেনের পূর্ণাঙ্গ হিসাব রাখা সম্ভব, লেনদেন লিপিবদ্ধকরণের ক্ষেত্রে পুনরাবৃত্তি ঘটে, হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা যায়। তার মানে 1 আর 3 আমাদের কাছে এটাকে সঠিক মনে হয়, এটাকে সঠিক মনে হয় না, তাহলে এটাকে বাদ দিয়ে দাও। তাহলে 1 আর 3 কোথায় আছে, 1 আর 3 ক্ষয়ের ভিতরে আছে। তাহলে সঠিক উত্তর হবে কি 1 আর 3, সঠিক উত্তর হবে কি 1 আর 3, সঠিক উত্তর হবে কি 1 আর 3, সঠিক উত্তর হবে কি 1 আর 3। বলো তো বুঝতে পারছো কিনা, বলো তো বুঝতে পারছো কিনা, আমাকে একটু বলো, বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো। ক্লিয়ার, ক্লিয়ার, ওকে। কি গিফট দিতে পারি তোমাদেরকে বলো, বইয়ের সাথে কি গিফট নিতে চাও, কি গিফট নিতে চাও সেটা বলো। এবার দেখো দুতরফা দাখিলা পদ্ধতি প্রথমে হিসাব রাখা শুরু করা হয় কোথায়, দুতরফা দাখিলা পদ্ধতিতে প্রথমে ইতালির রোম শহরে না, একটু আগে পড়ছি ইতালির ভেনিস শহরে, ইতালির ভেনিস শহরে, ইতালির মিলান না, জার্মানি তো অনেক আগেই না হয়ে যাবে, তাহলে ইতালির কোথায়, ভেনিস শহরে, ইতালির ভেনিস শহরে নাকি, জি ইতালির ভেনিস শহরে। ক্লিয়ার, ওকে, এটা তো ক্লিয়ার হওয়ার কথাই, তাই না? ওকে তারপরে দেখো দুতরফা দাখিলা পদ্ধতি একটি কি পূর্ণাঙ্গ পদ্ধতি, বিজ্ঞানসম্মত পদ্ধতি, ত্রুটিযুক্ত পদ্ধতি, জি না, দুতরফা দাখিলা পদ্ধতি কখনো ত্রুটিযুক্ত পদ্ধতি না, যেটা বিজ্ঞানসম্মত সেটা আবার ত্রুটিযুক্ত হয় কিভাবে, তাহলে 1 আর 2 সঠিক হবে, তাহলে এটা হবে ক নাম্বার, এই যে 1 আর 2, এই যে ক নাম্বার। তারপরে আসো হিসাব বিজ্ঞানের ভিত্তি কোনটি, হিসাব বিজ্ঞানের ভিত্তি হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি, হিসাব বিজ্ঞানের ভিত্তি কোনটি, 9 নম্বর কি হবে জোরে বলো, 9 নম্বর দুতরফা দাখিলা পদ্ধতি, হিসাব বিজ্ঞানের ভিত্তি কোনটি, দুতরফা দাখিলা পদ্ধতি, হিসাব বিজ্ঞানের ভিত্তি হচ্ছে কোনটি, দুতরফা দাখিলা পদ্ধতি নাকি, ওকে। আচ্ছা দুতরফা দাখিলা পদ্ধতি একটি পূর্ণাঙ্গ পদ্ধতি, একটি নির্ভরযোগ্য পদ্ধতি, একটি বিজ্ঞানসম্মত পদ্ধতি, তিনটাই তো সঠিক, তাহলে এটার উত্তর হবে 1 2 3, 1 2 3। তাহলে বলো 10 নম্বরটা কি হবে, 10 নম্বরটা কি হবে, 1 2 3, 10 নম্বরটা কি হবে বলো তো, 10 নম্বরটা কি হবে একটু কমেন্ট করে জানিয়ে দাও, 10 নম্বরটা কি হবে একটু কমেন্ট করে জানিয়ে দাও। আচ্ছা নিচের কোন হিসাবটি ক্রেডিট জের প্রদর্শন করে, ক্রেডিট জের, একটা জিনিস মনে রাখবা, ডেবিট জের প্রদর্শন করে কোনটা, ওই যে আমি তোমাদেরকে যেটা শিখিয়েছিলাম সব কথাটা ডেবিট জের প্রদর্শন করে, আর ওই যে আদম কথাটা ক্রেডিট জের প্রদর্শন করে, আদম তার নেতার হচ্ছে সে ক্রেডিট জের প্রদর্শন করবে, আদম মানে আয় দায় মালিকানা সত্ত্ব, এটা ক্রেডিট জের প্রকাশ করবে। তাহলে এই জায়গায় দেখো অবচয় এটা তো ব্যয়, এই ব্যয় তার মানে এটা সবের ভিতরে আছে, সে ডেবিট জের প্রকাশ করবে। সাপ্লাইস সম্পদ, শেয়ার অবহার এটা অলিক সম্পদ, শেয়ার অবহার অলিক সম্পদ। প্রাপ্ত সুদ, প্রাপ্ত সুদ এটা আমার জন্য আয়, প্রাপ্ত সুদ এটা আমার জন্য আয়। তাহলে আয় কোন জের প্রকাশ করবে, ক্রেডিট জের, কারণ আয় কার ভিতরে আছে, আদমের ভিতরে আছে, আয় কার ভিতরে আছে, আদমের ভিতরে আছে, যেহেতু আয় আদমের ভিতরে আছে তাই আয় কোন জের প্রকাশ করবে, ক্রেডিট জের প্রকাশ করবে। বুঝতে পারছেন কিনা আমাকে একটু বলেন, ক্লিয়ার, ক্লিয়ার, ওকে।
এবার দেখেন, এবার সেম কোশ্চেনটা আবার বলছে ক্রেডিট দ্বারা কোনটি বুঝায়, মানে ক্রেডিট কোনটি হয়? আদম। ক্রেডিট কোনটি হয়? আদম। আদম মানে কি? আয় দায় মালিকানা সত্ত্ব, আয় দায় মালিকানা সত্ত্ব। এবার দেখেন, এই যে দায় বৃদ্ধি এবং সম্পদ হ্রাস, সম্পদ এই যে সব কথাটা, এটা বৃদ্ধি পাইলে ডেবিট আর হ্রাস পাইলে ক্রেডিট। তো সব মানে কি? সম্পদ হ্রাস পাইছে তাহলে অবশ্যই ক্রেডিট দিকে বসবে, দায় বৃদ্ধি পাইছে তাহলে ক্রেডিট পাশে বসবে। তাহলে অপশন হবে খ। অপশন হবে কি? খ। অপশন কি হবে? খ হবে। ক্লিয়ার? বুঝতে পারছেন কিনা বলেন? বুঝতে পারছেন? ওকে, এবার আসুন জানাবেন, বুঝতে পারলে জানাবেন। আপনারা বুঝতে পারছেন কিনা বসে থাকবেন না, কথা বলবেন, কেমন? এবার দেখেন, মূলধন ও দায় হিসাব সমূহ কখন ডেবিট করা হয়? এই মূলধন আর দায় কখন ডেবিট হবে? অর্থাৎ এই তিনটা কিন্তু আদম, ভালো করে বুঝো, এই তিনটা কিন্তু আদম। তো আদম যদি বৃদ্ধি পায়, ভালো করে বুঝো, আদম যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট, আর এই আদম যদি হ্রাস পায় তাহলে ডেবিট। এবার দেখো, মূলধন হ্রাস পাইতে হবে, এই যে মূলধন হ্রাস পাইতে হবে, তাহলে মূলধন হ্রাস আর দায় হ্রাস, এই জায়গায় মূলধন হ্রাস ছিল আবার দায় বৃদ্ধি হবে না, মূলধন বৃদ্ধি এটা তো ক্রেডিট, মূলধন বৃদ্ধি এগুলো ক্রেডিট। তাহলে অপশন ক। অপশন কি হবে? ক। অপশন ক হবে, ক হবে। এই জায়গায় কি বলছে? মূলধন আর দায় কখন ডেবিট হয়? ভাই মূলধন আর দায় মানে আদম, মূলধন আর দায় যদি বৃদ্ধি পায় তাহলে এটা ক্রেডিট থাকে, যদি এই দুইটা জিনিস হ্রাস পায় তাহলে ডেবিটে আসবে, এই দুইটা জিনিস যদি হ্রাস পায় তাহলে ডেবিটে আসবে, এই দুইটা জিনিস যদি হ্রাস পায় তাহলে ডেবিটে আসবে, এই দুইটা জিনিস যদি হ্রাস পায় তাহলে ডেবিটে আসবে। বলো বুঝতে পারছো কিনা? ক্লিয়ার? বুঝতে পারছো? কথা বলে না। বুঝতে পারছো? জানাবা। বুঝতে পারছো কিনা জানাবা। ক্লাসে আসো না ঘুমাই গেছো? আমার তো মনে ঘুমাই গেছে এগুলো, সবাই এগুলো মনে ঘুমাই গেছে। এবার দেখেন, নিচের কোনটি ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে? ভাই আবার বলছে ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে, সব সে ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করবে, তার নেতার সে ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করবে। সাধারণ সঞ্চিতি এটা তো ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করবে, দেনাদারের বার্তা সঞ্চিতি এটাও কিন্তু ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করবে, অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করবে, এটাও ক্রেডিট উদ্বৃত্ত। তাহলে পাওনাদারের বার্তা সঞ্চিতি এইটা ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করবে। মনে রাখবা, পাওনাদার এটা তো দায়, আর তার সঞ্চিতি এটা আমাদের কি? ক্রেডিট উদ্বৃত্ত, অর্থাৎ দায় হ্রাস পাইছে জায়গায় ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করবে। তাহলে পাওনাদারের বার্তা সঞ্চিতি। এটা ছাড়াও আমরা যখন রেওয়ামিল পড়ছি তখন কিন্তু আমরা একটা নোট পড়েছিলাম রেওয়ামিল পড়ার সময়, সকল সঞ্চিতি ক্রেডিট, সকল সঞ্চিতি ক্রেডিট, শুধুমাত্র একটা সঞ্চিতি ডেবিট, সেটা হচ্ছে পাওনাদারের বার্তা সঞ্চিতি। ওই রুলসটা মনে রাখবা, একটা রুলস দিয়ে সবকিছু করতে পারবা। সকল সঞ্চিতি ক্রেডিট, সকল সঞ্চিতি কি? ক্রেডিট। মনে রাখবা, এটা নোট করে নাও। সকল সঞ্চিতি মানে যত ধরনের সঞ্চিতি লেখা আছে সব সঞ্চিতি ক্রেডিট পাশে বসবে, শুধুমাত্র এই পাওনাদারের বার্তা সঞ্চিতি ডেবিট পাশে বসবে। পাওনাদারের বার্তা সঞ্চিতি বাদে বাকি যত সঞ্চিতি আছে সব সঞ্চিতি ডেবিট পাশে বসবে। ক্লিয়ার কিনা বলেন? ক্লিয়ার কিনা বলেন? এই এমসিকিউটা ক্লিয়ার কিনা বলেন? ক্লিয়ার? জোরে বলেন ক্লিয়ার। এরপরে দেখেন, কমেন্ট করে জানান, কমেন্ট করে। ভাই কমেন্ট করতে হবে না। দেখেন, হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য হিসাব বিজ্ঞানের কোন পদ্ধতিটি তুমি প্রয়োগ করবে? হিসাব বিজ্ঞানের গাণিতিক শুদ্ধতা বলে দিছে ভাই, গাণিতিক শুদ্ধতা একটাই, সেটা হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি, এছাড়া অন্য কিছু হইতে পারে না। তাহলে কোথায় আছে খুঁজে বাইর করো। হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করতে পারে একটা পদ্ধতি, সেটা হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি। সেটা কি? দুতরফা দাখিলা পদ্ধতি। এবার দেখো, কোন লেনদেনের জন্য সম্পদ হ্রাস পায়? কোন লেনদেনের জন্য সম্পদ হ্রাস পায়? কোন লেনদেনটার জন্য সম্পদ হ্রাস পাবে? পণ্য উত্তোলন? জি না, পণ্য উত্তোলনের জন্য সম্পদ হ্রাস পায় না, ক্রয় হ্রাস পায়। মনিহারি হিসাবে, পণ্য মনিহারি হিসাবে ব্যবহার করা না, পণ্য মনিহারি হিসাবে ব্যবহার করা। একটু বলো, তোমরা বলো, কোন লেনদেনের জন্য সম্পদ হ্রাস পাবে? কোন লেনদেনের জন্য সম্পদ হ্রাস পাবে?
প্রদেয় ঋণের সুদ না, প্রদেয় ঋণের সুদ না, ঋণ পরিশোধ। বলে কিভাবে? তুমি জাবেদা করো, ঋণ পরিশোধ করছো, জাবেদা হবে ঋণ হিসাব ডেবিট, ঋণ হিসাব ডেবিট। এবার ঋণ পরিশোধ করতে যা তোমার কাছ থেকে কি চলে গেছে? নগদ অর্থ চলে গেছে, তাই নগদান হিসাব ক্রেডিট। নগদ মানে কি? সম্পদ। কি পেয়েছে? হ্রাস পেয়েছে। কি পেয়েছে? হ্রাস পেয়েছে। এখন বলেন বুঝতে পারছেন কিনা? এবার দেখেন, দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতি হলো দাতা গ্রহিতা দুইটি পক্ষ থাকবে, গ্রহিতার হিসাব ডেবিট এবং দাতার হিসাব ক্রেডিট। গ্রহিতা যে গ্রহণ করবে সে ডেবিট, আর যে দেবে সে ক্রেডিট। ডেবিট অঙ্ক সর্বদাই ক্রেডিট অঙ্কের সমান হবে। তাহলে তোমরা বলো 1 2 3, তিনটা কি সঠিক নাকি তোমার কাছে মনে হচ্ছে এই জায়গায় কোনোটা ভুল আছে? 1 2 3, তিনটাই কি সঠিক নাকি কোনোটা ভুল আছে? দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতিগুলো দেখো। মূলনীতিগুলোর মধ্যে প্রথম মূলনীতি হচ্ছে দুইটা পক্ষ থাকবে, দাতা গ্রহিতা দুইটা পক্ষ থাকবে, এটা সঠিক ধরা যায়। 2 নম্বর কোশ্চেন, গ্রহিতা হিসাব ডেবিট মানে যে গ্রহণ করবে সে ডেবিট, আর যে দিবে মানে দাতা সে ক্রেডিট। এই যে দাতা হিসাব ক্রেডিট। ডেবিট অঙ্ক সর্বদাই ক্রেডিট অঙ্কের সমান হবে। তাহলে আমরা ধরতেই পারি 1 2 3, আমাদের কাছে তিনটাই কি মনে হচ্ছে? সঠিক মনে হচ্ছে। এবার দেখেন, অনিশ্চিত ব্যয় কি? অনিশ্চিত ব্যয় যেই কথা, আমাদের জন্য অসমন্বিত ব্যয় একই কথা। অসমন্বিত ব্যয় একই কথা। অনিশ্চিত ব্যয় কি? অসমন্বিত ব্যয় একই কথা, অথবা অলিক সম্পদ একই কথা। অলিক সম্পদ একই কথা। অলিক সম্পদ একই কথা। অর্থাৎ এটার মানে হচ্ছে কিছু ব্যয় আছে যেই ব্যয়গুলো তার বৈশিষ্ট্যগত স্বভাব অনুযায়ী সে মুনাফা জাতীয়, কিন্তু তার প্রভাব বর্তমান বছরে শেষ না হয়ে ভবিষ্যৎ বছরগুলোকেও প্রভাবিত করে। ওই ব্যয়গুলোকে আমরা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বা অনিশ্চিত ব্যয় এগুলো বলতে পারি। তাহলে অনিশ্চিত ব্যয় এটা আমাদের জন্য কি? সম্পদ। অনিশ্চিত ব্যয় এটা আমার জন্য কি? সম্পদ। অনিশ্চিত ব্যয় এটা আমাদের জন্য কি? সম্পদ। এবার দেখেন, নতুন আসবাবপত্র মেরামত বাবদ মজুরি প্রদান করা হলে কোন হিসাবটি ডেবিট হবে? বলেন, নতুন আসবাবপত্র মেরামত করছেন আপনি, নতুন আসবাবপত্র মেরামত করছেন, তাহলে আপনি কোন হিসাবটিকে ডেবিট করবেন? মেরামত হিসাব, মজুরি হিসাব, আসবাবপত্র হিসাব, বিবিধ খরচ হিসাব। দেখি সবাই বলতেছে ক, আবার কেউ বলতেছে গ। কোনটা সঠিক হবে? কোনটা সঠিক হবে দেখি। এই দুইটার মধ্যেই কিন্তু খেলাবেলা। নতুন আসবাবপত্রের মেরামত বাবদ ব্যয় একটা সম্পদ ক্রয় করার পর ওই সম্পদটাকে ব্যবহার উপযোগী করে গড়ে তোলার জন্য তার পিছনে যেই ব্যয়গুলো করে থাকি, ওই ব্যয়গুলোকে ব্যয় নামে লিপিবদ্ধ না করে সম্পদ নামে লিপিবদ্ধ করতে হবে। তাহলে এই মজুরিটাকে মজুরি নামে লিপিবদ্ধ না করে আমার কি নামে লিপিবদ্ধ করতে হবে? সম্পদ নামে। তাহলে আমি এই মজুরিটাকে কি নামে লিপিবদ্ধ করব? আসবাবপত্র নামে। তাহলে উত্তর মিলাই নেন যে আপনারা উত্তর কি বলছেন। এ যারা বলছেন তারা খাইছেন ধরা। এ হবে কেন? এ হওয়ার প্রশ্নই ওঠে না। বুঝতে পারছেন কিনা বলেন? বুঝতে পারছেন কিনা বলেন? বুঝতে পারছেন কিনা বলেন? ক্লাসে কে কে আছেন দেখি, লাইক দেন একটা করে। ওকে। বিক্রয়ের উদ্দেশ্যে যন্ত্রপাতি ক্রয়, এই এমসিকিউটা 100% তোমাদের পরীক্ষায় আসবে। এই এমসিকিউটা 100% তোমাদের পরীক্ষায় আসবে। বিক্রয়ের উদ্দেশ্যে যন্ত্রপাতি ক্রয় করা হলো, সঠিক জাবেদা দাখিলা কোনটি হবে? ভাই, বিক্রয়ের উদ্দেশ্যে যদি কোনো কিছু ক্রয় করি ওইটা পণ্য। আমরা বিক্রয়ের উদ্দেশ্যে যদি কোনো কিছু ক্রয় করি ওইটা পণ্য। কথা বুঝো, আমার কথাগুলো বুঝো। বিক্রয়ের উদ্দেশ্যে যদি আমরা কোনো কিছু ক্রয় করি এটাকে পণ্য বলে,
আর ব্যবহার করার উদ্দেশ্যে যদি আমি কোনো কিছু ক্রয় করি তাহলে এটা পণ্য না, এটা সম্পদ। তাহলে তুমি একটু বোঝার চেষ্টা করো, এই জায়গায় যে যন্ত্রপাতিটা ক্রয় করছো, হ্যাঁ আমরা মানি যন্ত্রপাতি আমার জন্য সম্পদ, কিন্তু এই জায়গায় এই যন্ত্রটা তুমি ক্রয় করছো বিক্রয়ের উদ্দেশ্যে, অর্থাৎ মানুষের কাছে বিক্রি করে দিবা, তাহলে এটা তোমার জন্য ব্যবহার করার উদ্দেশ্য হইল না, এটা তোমার জন্য সম্পদ হইল না, এটা হইল কি পণ্য, কারণ তুমি বিক্রয়ের উদ্দেশ্যে কিনছো। তাহলে যেহেতু পণ্য ক্রয় করছো, তাই না, বিক্রয়ের উদ্দেশ্যে পণ্য ক্রয় করছো, তাহলে হবে ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যদি ব্যবহারের উদ্দেশ্যে কিনতা তাইলে সেটা ভিন্ন কথা ছিল, আমি তো ব্যবহারের উদ্দেশ্যে কিনি নাই। যদি ব্যবহারের উদ্দেশ্যে কিনতাম তাইলে আমি লিখতাম যন্ত্রপাতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। বিক্রয়ের উদ্দেশ্যে কিনছি, অর্থাৎ আমি মানুষের কাছে কি করে দিব, বিক্রয় করে দিব। তাই এই এমসিকিউটা তোমাদের পরীক্ষায় থাকবে 100% দিয়ে দিলাম। এই যে ক্লাস করাচ্ছি আর বলতেছি যে এটা 100% আসবে, তাহলে ধরে নাও এটা 100% আসবে, পরীক্ষার পরে তোমরা যোগাযোগ করিও। বুঝতে পারছো কিনা বলো, বুঝতে পারছো কিনা বলো, বুঝতে পারছো কিনা বলো? ক্লিয়ার, ক্লিয়ার, বুঝা গেছে? এমসিকিউটা বুঝা গেছে? সমস্যা আছে কোনো, সমস্যা আছে কোনো? একজন বলছে আবার বলেন, আচ্ছা দিলাম আবার, যেহেতু আপনারা বুঝতে আসছেন। দেখেন এই জায়গায় বলছে বিক্রয়ের উদ্দেশ্যে যন্ত্রপাতি ক্রয়, এই জায়গাটার ভিতরে সমস্যা। এই যে দেখেন, মনে রাখবেন বিক্রয়ের উদ্দেশ্যে যদি কোনো কিছু ক্রয় করেন, বিক্রয়ের উদ্দেশ্যে যদি কোনো কিছু ক্রয় করেন, এটা আপনার জন্য পণ্য, এটা আপনার জন্য কি পণ্য। আর পণ্য থাকলে আপনি ক্রয় নামে লিখতে পারবেন। আর ব্যবহার করার উদ্দেশ্যে যদি আপনি কোনো কিছু ক্রয় করেন, ব্যবহার আপনি নিজে ব্যবহার করবেন, এই জন্য আপনি ক্রয় করছেন, তাহলে এটা সম্পদ। ব্যবহার করার উদ্দেশ্যে ক্রয় করলে এটা সম্পদ, আর বিক্রি করার উদ্দেশ্যে ক্রয় করলে এটা হবে আপনার ব্যবসায়ের পণ্য, পণ্যকে ক্রয় নামে লিখতে হবে। তো এই জায়গায় কি বলছে, বিক্রয়ের উদ্দেশ্যে যন্ত্রপাতি ক্রয়, এই যে যন্ত্রপাতিটা এটা যে আমি ক্রয় করছি, এটা কিন্তু আমি ব্যবহার করার উদ্দেশ্যে কিনি নাই, আমি কিনছি কি করার উদ্দেশ্যে, মানুষের কাছে বিক্রি করে দেওয়ার উদ্দেশ্যে। তাহলে এই যন্ত্রপাতিটা আমার ব্যবসায়ের কি পণ্য, পণ্য থাকলে কি নামে লিখতে হবে, ক্রয়। তাই ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কিছু স্টুডেন্ট হুতাশে পাগল হইয়া যাইব, এত সহজ জিনিস বিক্রয়ের উদ্দেশ্যে যন্ত্রপাতি ক্রয়, সে দেখাইব যন্ত্রপাতি ডেবিট, নগদান ক্রেডিট, যন্ত্রপাতি ডেবিট, নগদান ক্রেডিট। তাহলে কিন্তু বাস রেডি, বাস কিন্তু তার জন্য রেডি হয়ে গেছে। এই যে যন্ত্রপাতি হিসাব ডেবিট, নগদান। সে কইব এই জায়গায় যন্ত্রপাতি আছে না, মনে করো তুমি সঠিকটা দিছো, তুমি পরীক্ষার হলে সঠিকটা দিছো, এটা দিছো, তুমি সঠিকটা এটা দাগাইছো, কিন্তু ওই যে তোমার সাথে কিছু মহাপণ্ডিত বসবে, মহাপণ্ডিত সারাদিনও পড়বে না, ঘুরাঘুরি করবে, খেলবে, আড্ডা দিবে, আর পরীক্ষার সময় যা তুমি সঠিকটা দাগাইছো, সে তোমার দেখে লিখতেছে, আবার তোমার বলতেছে এটা তো তুই ভুল করছস। কি ভুল? এটা তো যন্ত্রপাতি হিসাব ডেবিট হইব আর নগদান হিসাব ক্রেডিট হইব। যন্ত্রপাতি দেওয়াস না, এই জায়গায় যন্ত্রপাতি আছে, এই জায়গায় যন্ত্রপাতি থাকলে কি ক্রয় নামে হয়? কিন্তু এইটা কিন্তু সে খেয়াল করে নাই, ওই যে খালি কলসি বাজে বেশি, সে এটা খেয়াল করে নাই যে এই জায়গায় বলা আছে এটা বিক্রয়ের উদ্দেশ্যে কিনছে। এখন তুমি তো দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলে, কনফিউজড, তুমি এতটাই কনফিউজ, তুমি তোমার পারা জিনিসটারে না দিয়া তারপর তার কথা শুনা তুমি আবার এটা দেখাইলা। এই যে যন্ত্রপাতি হিসাব ডেবিট, নগদান হিসাবে। যখন বাইরে আসছো, যখন টিচাররা বলছে সঠিকটা, তখন বলতেছো আয় হায় আমি এটা কি করলাম। এই হচ্ছে অবস্থা। এরকম করেন নাকি কেউ? কারা কারা পরীক্ষার হলে এরকম করেন বলেন? আছেন এই রোগের আক্রান্ত আছেন কেউ? দেখেন এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। 21 নম্বরটা, জনাব সাহেব 2020 সালের জানুয়ারি তারিখে ব্যাংক জমার উদ্বৃত্ত ছিল 20-25 হাজার টাকা। 10 জানুয়ারি তারিখে পণ্য বিক্রয় করে 10,000 টাকার একটি চেক পেয়ে ব্যাংকে জমা করেন। 20 জানুয়ারি তারিখে চেকটি প্রত্যাখ্যাত হয়ে ফেরত আসলে কোনটি বৃদ্ধি পাবে? ওই যে আমরা একজনের কাছ থেকে একটা চেক পাইছি, আচ্ছা চেক পাইলে আমরা জাবেদা কি লিখি?
চেক পাইলে আমরা জাবেদা লিখি এইটা, এই যে দেখেন ব্যাংক হিসাব ডেবিট। এবার আমাকে দেনাদার চেক দিয়ে দিছে, তাই না? দেনাদারের পরিমাণ কিন্তু কমে গেছে, আমরা দেনাদারকে কমাই দিছি। কেন কমাই দিছি? দেনাদার আমাকে চেক দিয়ে দিছে। এবার যেই দেনাদার আমাকে চেক দিছে ওই চেকটা ব্যাংক ডিজনার করছে, ব্যাংক এটাকে রিজেক্ট করছে, রিজেক্ট প্রত্যাখ্যাত করে দিছে। তো ব্যাংক প্রত্যাখ্যাত করে দেওয়ার ফলে কি হবে এটা একটু আমরা ভালো করে বুঝি। ব্যাংক যদি এটাকে প্রত্যাখ্যাত করে দেয় কোনটা বৃদ্ধি পাবে? তোমরাই বলো কোনটা বৃদ্ধি পাবে? প্রাপ্য হিসাব বৃদ্ধি পাবে, প্রাপ্য হিসাব বৃদ্ধি পাবে, প্রাপ্য হিসাব। এই জায়গায় প্রাপ্য হিসাব বৃদ্ধি পাবে, একটু ভালো করে খেয়াল করো, প্রাপ্য হিসাব কিন্তু বৃদ্ধি পাবে। জাস্ট এই জায়গায় প্রাপ্য হিসাব, উত্তরে ভুল আছে, নিচের কোনটি সঠিক? এটা এই জায়গায় এই যে উত্তর, উত্তর শুধু একটা থাকবে, এই যে এটাই সঠিক, এটা হওয়ার সম্ভাবনা নাই। এই যে এক তো জীবনে হবে না, নগদ টাকা বাড়ার অপশন নাই, ব্যাংক বাড়ার কোনো অপশন নাই। অপশন কি? দেনাদার বাড়বে। কেন? যেই দেনাদার আমাকে চেক দিছে আমি কিন্তু ওই দেনাদারকে গিয়ে আবার ধরবো, যেই দেনাদার আমাকে চেক দিছে আমি ওই দেনাদারকে ধরবো। এই জায়গায় অপশন কিন্তু শুধু 3 থাকবে। এই জায়গায় হয়তো বা স্লাইডে কোনো মিস্টেক হয়েছে, এরকম কিছু 3 যেটাতে আছে, শুধু 3 যেটাতে আছে সেটা টিক দিবা, এটা হবে না, এটা ভুল, এটা ভুল। ক্লিয়ার? এটা বুঝতে পারছেন কিনা বলেন, এটা বুঝতে পারছেন কিনা বলেন। এটা শুধু আমরা কোন হিসাব বাড়বে? দেনাদার হিসাব বাড়বে। এই যে শুধু এই একটা হিসাব প্রভাবিত হবে, শুধু এই একটা হিসাবে কিন্তু প্রভাবিত হবে, এইটা এটা এটা শুধু এই হিসাবটা প্রভাবিত হবে। কারণ চেক যদি প্রত্যাখ্যাত হয় তাহলে আমরা আবার কাকে ধরবো? দেনাদারকে ধরবো। দেনাদারের আরেকটা নাম কি? এই যে প্রাপ্য হিসাব। আমি বলবো ভাই আপনি আমার কি চেক দিচ্ছেন, আবার দেন, আবার দেন, তাই দেনাদার হিসাবটাই বৃদ্ধি পাবে। বলেন বুঝতে পারছেন কিনা? ক্রেডিট দ্বারা কোনটি বুঝায়? ক্রেডিট দ্বারা কোনটি বুঝায়? এই জিনিসটার কত পড়বো আমরা। ক্রেডিট দ্বারা বুঝায় সম্পদ হ্রাস দায় বৃদ্ধি, সম্পদ হ্রাস দায় বৃদ্ধি, সম্পদ হ্রাস দায় বৃদ্ধি। বলেন এটা সঠিক উত্তর কি হবে? এটা সঠিক উত্তর কি হবে? জনাব রজব, রজব তার ব্যবসার ব্যবহারের জন্য নতুন আসবাবপত্র ক্রয় করেন। তিনি এই যে দেখেন ব্যবহারের জন্য আসবাবপত্র ক্রয় করছে কিন্তু। আচ্ছা, তিনি পরিবহন খরচ বাবদ 5,000 টাকা নগদে পরিশোধ করেন। পরিবহন খরচের জন্য নিচের কোন হিসাবটি ডেবিট হবে? নিচের কোন হিসাবটি ডেবিট হবে? আসবাবপত্র, আসবাবপত্র হিসাব ডেবিট হবে। কারণ এই যে আমরা সম্পদ কিনছি, সম্পদ কেনার সাথে এই জায়গায় একটা খরচ জড়িত আছে, এটাকে বলা হয় সম্পত্তির অর্জন মূল্য। এটাকে বলা হয় সম্পত্তির কি মূল্য? অর্জন মূল্য, অর্জন মূল্য। অর্থাৎ একটা সম্পদ যেই টাকা দিয়ে আমি ক্রয় করব, ক্রয় করার পর তার সাথে যদি অতিরিক্ত কোনো খরচ থাকে তাহলে ওই খরচটাকে খরচ নামে না লিখে আমরা কি নামে লিখবো? সম্পদ নামে লিখবো। তাই আমি সম্পদ নামে লিখে দিব। ক্লিয়ার কিনা বলেন? বলেন তো ক্লিয়ার কিনা? বুঝতে পারছেন বিষয়টা? বিষয়টা কি বুঝতে পারছেন? আমাকে একটু জানাবেন বিষয়টা কি বুঝতে পারছেন? ক্লাসে আছেন না ঘুমিয়ে গেছেন? বন্ধ করে দিই ক্লাস? ক্লাস বন্ধ করে দিব? ক্লাস বন্ধ করে দিব নাকি চালাবো? বলেন, ক্লাস কি চলবে না বন্ধ করে দিব? ওকে, ক্লাস কি চলবে না বন্ধ করে দিব? নিচের কোন হিসাবটি ডেবিট জের প্রদর্শন করে? অবচয়, অবচয় এটা ডেবিট জের প্রদর্শন করবে। কেন ডেবিট জের প্রদর্শন করবে? অবচয় ব্যয়। এবার আসেন, অবচয় আমাদের জন্য অনগদ লেনদেনও বটে। ওকে, ঋণপত্র এটা আমার জন্য দায়, ঋণপত্র দীর্ঘমেয়াদী দায়, এটা ক্রেডিট জের প্রকাশ করবে। শেয়ার অধিহার এটাও দায়, সঞ্চিতি উদ্বৃত্ত ক্রেডিট জের প্রকাশ করবে। প্রাপ্ত সুদ এটাও আমার জন্য দায়, ক্রেডিট জের প্রকাশ করবে। তাহলে একমাত্র অবচয় ব্যয় ডেবিট জের প্রকাশ করবে। কেন? কারণ সব ডেবিট জের প্রকাশ করে। সতে সম্পদ বতে ব্যয়, সতে সম্পদ বতে ব্যয়। নিচের কোনটি ডেবিট? নিচের কোনটি ডেবিট? নিচের কোনটি ডেবিট? বলেন নিচের কোনটি ডেবিট? ডেবিট মানে তো দুইটা জিনিস রে ভাই। ওকে, এবার দেখেন সম্পদ ও দায় উভয় বৃদ্ধি। ভাই দায় বৃদ্ধি পাইলে তো ডেবিট হয় না, দায় বৃদ্ধি পাইলে ক্রেডিট হয়। হ্যাঁ, সম্পদ বৃদ্ধি পাইলে ডেবিট হয়, তাহলে এটা মিলে নাই। সম্পদ ও দায় হ্রাস, সম্পদ হ্রাস পাইলে ক্রেডিট আর দায় হ্রাস পাইলে ডেবিট, এটা তো হবে না।
সম্পদ হ্রাস দায় বৃদ্ধি, দায় বৃদ্ধি পাইলে ক্রেডিট, সম্পদ হ্রাস পাইলে ক্রেডিট। সম্পদ বৃদ্ধি দায় হ্রাস, এটা সঠিক। সম্পদ বৃদ্ধি পাইলে ডেবিট, দায় হ্রাস পাইলেও ডেবিট। তাহলে এই যে এই দুইটাই কিন্তু ডেবিট হবে। অর্থাৎ নিচের কোনটি ডেবিট, নিচের কোনটি ডেবিট বলতে এটা কি বুঝাচ্ছে বলেন, বুঝতে পারছেন কিনা? এটা সি হওয়ার অপশন তো নাই ভাই, সি এটা কিভাবে হয় বলেন? এটার উত্তর হবে ডি। বুঝতে পারছেন কিনা বলেন, বুঝতে পারছেন কিনা বলেন? বুঝতে পারছেন, বুঝতে পারছেন? ক্লিয়ার? সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার জানাবেন একটু। সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার? ওকে। নিচের কোন হিসাবগুলো ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করবে? এটা একদমই সহজ। ব্যয় ও সম্পদ, ব্যয় ও সম্পদ, ব্যয় এবং সম্পদ। জি, আমার বইয়ের ভিতরে এমসিকিউ 1400 এমসিকিউ দিছি, 1400 এমসিকিউ, কোনো সমস্যা নাই, সব ক্লিয়ার হয়ে যাবে। ওকে, বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয় করা হলে কোন হিসাবটি ডেবিট করা হবে? বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয় করার একটু আগে কিন্তু বলছি, দেখেন এটা কতগুলো বোর্ডে আসছে। বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয়, তাহলে কোন হিসাবটাকে ডেবিট করব? এই যে ক্রয় হিসাবকে ডেবিট করব। ক্রয়, এই জায়গায় আসবাবপত্র হিসাবকে ডেবিট করা যাবে না। তাহলে এই যে দেখেন ক্রয়, এই যে ক্রয়, এই যে দেওয়া আছে ক্রয়, এই জায়গায় আসবাবপত্র পাগলের মতন দিয়েন না কিন্তু, পাগলের মতন দিয়েন নাই কিন্তু, তাহলে কিন্তু ধরা খেয়ে যাবেন। ওকে, জনাব হাফিজ ৬০,০০০ টাকার পণ্য বিনামূল্যে বিতরণের ফলে লেনদেনটিতে কি হবে? দেখেন লেনদেনটি লিপিবদ্ধ হবে, কোথায় লিপিবদ্ধ হবে? জাবেদায়। কিভাবে লিপিবদ্ধ হবে? জনাব হাফিজ ৬০,০০০ টাকার পণ্য বিনামূল্যে বিতরণ করছে। ভাই বিনামূল্যে পণ্য বিতরণ করলে জাবেদা কি? বিজ্ঞাপন ডেবিট। এবার পণ্য বিতরণ করছে, ক্রয় ক্রেডিট। এই যে দেখেন আজান দিয়ে দিছি কিন্তু, এই যে বিনামূল্যে পণ্য বিতরণ করছে, তাই না? তাহলে ক্রয় ডেবিট তো হবে না, ক্রয় ক্রেডিট এটা সঠিক, বিজ্ঞাপন ডেবিট এটা সঠিক। তার মানে 2 আর 3, 2 আর 3, এই যে অপশন এটা সঠিক, 2 আর 3। বুঝতে পারছেন? ক্লিয়ার? কমন পাইবেন না, দৌড়াইবো দৌড়াইবো। আপনাদের কোন কোন সালের এমসিকিউ গুলো ইম্পর্টেন্ট? 17, 18, 19, 21, 22। বুঝলে বুঝেন, না বুঝলে নাই। এবার দেখেন বিভিন্ন শ্রেণীর হিসাবে ডেবিট ক্রেডিট নির্ণয়ের স্বর্ণসূত্র বলা হয় কোনটাকে? স্বর্ণযুগ বলা হয় কোনটাকে? সনাতন পদ্ধতিকে, সনাতন পদ্ধতিকে, সনাতন পদ্ধতিকে, সনাতন পদ্ধতিকে। কোনটা? সনাতন পদ্ধতিকে। আচ্ছা, যদি বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন করা হয় তাহলে কোন হিসাবটি ডেবিট? বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন, মালিক বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন করে মাঝে মধ্যে, যদি বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন করে এটার জাবেদা কি? দেখি সবাই বলেন তো, বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন এটার জাবেদা কি? এটা আর্থিক বিবরণী করার সময় সমন্বয়ে থাকে। বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন এটার জাবেদা কি বলেন? বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন এটার জাবেদা কি? বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন এটার জাবেদাটা বলেন আগে। ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। এবার আপনি নেন, এই জায়গায় চাইছে কোন হিসাবটিকে ক্রেডিট করব, তো ক্রেডিট পাশে কি আছে? ক্রয়। তাহলে ক্রয় হিসাবকে আমরা ক্রেডিট করব। আমরা যদি জাবেদা পারি তাহলে আমরা সবকিছু পারবো, জাবেদা না পারলে কোনো কিছুই পারবো না আমরা। তাই আমাদের জাবেদাগুলো ভালো করে শিখতে হবে। সরি, এই জায়গায় আমি একটু ভুল বলে ফেলছি, সরি 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 সরি।
বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন, বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন, সরি এই জায়গায় আমি মালিক কর্তৃক পণ্য উত্তোলনের জাবেদা লিখে ফেলছি, মালিক কর্তৃক পণ্য উত্তোলনের জাবেদা লিখে ফেলছি, সরি। এই যে দেখেন বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন এটা হবে, আর মালিক কর্তৃক পণ্য উত্তোলন এটা হবে। এই যে দেখেন এই দুইটার মধ্যে পার্থক্যটা আমি একটু বুঝিয়ে দিই। এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন মানে হচ্ছে মালিক নিজে পণ্যটা উত্তোলন করছে, বা বিক্রয় মূল্যে অর্থাৎ তুমি জনগণের কাছে যেই মূল্যে বিক্রি করতা ওই মূল্যে মালিক নিছে, এই জন্য বিক্রয়কে ক্রেডিট করতে হবে, কারণ এটার ফলে বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি পাইছে, বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি পায়। বাট এই উত্তোলনটা কোনটা জানো, এই উত্তোলনটা হচ্ছে মালিক প্রতিষ্ঠান থেকে পণ্য নিয়ে গেছে, কোনো টাকা পয়সা সে দিবে না, মানে পণ্যটা সে নিয়ে গেছে বাট কোনো টাকা দেয় নাই প্রতিষ্ঠানকে। হ্যাঁ, আর এই উত্তোলনের ফলে মালিক পণ্য নিছে, পাশাপাশি জনগণের কাছে বিক্রি করলে মানে ক্রেতাদের কাছে ভোক্তাদের কাছে বিক্রি করলে তুমি যেই দামে বিক্রি করতা ওই দামটা সহ সে পণ্যটা নিয়ে গেছে, এই জন্য এটার ক্ষেত্রে তোমার বিক্রয় লিখতে হবে, আর মালিক কর্তৃক পণ্য উত্তোলন এটার ক্ষেত্রে ক্রয় লিখতে হবে। বিষয়টা এখন ক্লিয়ার কিনা বলো, বিষয়টা ক্লিয়ার কিনা আমাকে একটু বলো, বিষয়টা ক্লিয়ার কিনা আমাকে একটু বলো, বিষয়টা এখন বুঝতে পারছো কিনা, আমি ভুলে অন্যটা বলে ফেলছিলাম, এখন ক্লিয়ার কিনা আমাকে বলো, এখন ক্লিয়ার কিনা, দুইটা উত্তোলনের মধ্যে পার্থক্যটা বুঝতে পারছো কিনা, এই দুইটার পার্থক্যটা বুঝতে পারছো কিনা, এই দুইটার পার্থক্য ক্লিয়ার কিনা সেটা আগে বলেন। বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন আর একটা হচ্ছে মালিক কর্তৃক পণ্য উত্তোলন, দুইটার ক্ষেত্রে উত্তোলন ডেবিট হবে, কারণ দুইটাই মালিক নেয়, দুইটাই মালিকের নিজস্ব খরচ, দুইটাই মালিক নিচ্ছে। এবার দুইটার মধ্যে একটু পার্থক্য আছে কিন্তু, ধাক্কাটা চেকের মাধ্যমে, বলেন ধাক্কাটা চেকের মাধ্যমে, ধাক্কাটা চেকের মাধ্যমে আপনি এই যে দেখেন 10,000 টাকার পণ্য বিক্রি করছেন, ধাক্কাটা চেক কি, আগে আসেন চেকে ধাক্কাটা হয় কেন দেখি, কে পারেন, চেকে দাগ কাটা হয় কেন? আমরা জানি বাহক চেক এবং হুকুম চেকের বাম কোনায় আড়াআড়ি ভাবে দুটি সরল রেখা অঙ্কন করলে ওটাকে ধাক্কাটা চেক বলে। এবার আসুন ধাক্কাটা চেকে ধাক্কাটা কেন ওইটা আগে আমি জানতে চাচ্ছি, চেকে ধাক্কাটা হয় কেন ওইটা আমি জানতে চাচ্ছি, ওইটা আমাকে একটু বলেন। আমরা চেকে দাগ কাটবো কেন ওইটা আমি জানতে চাচ্ছি আপনাদের কাছে। জি জি, বইয়ের ভিতরে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটাই আছে, মানে প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটাই আছে বইয়ের ভিতরে। হ্যাঁ, প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটারে সবকিছু আছে রে ভাই, কেন চিল্লাইতেছি তোমাদের সাথে যে বইটা নেও কাজে লাগবে। আচ্ছা, চেকে ধাক্কাটা হয় অর্থ প্রাপ্তির নিশ্চয়তার জন্য, চেকে ধাক্কাটা হয় অর্থ প্রাপ্তির নিশ্চয়তার জন্য, যেন আমি অর্থটা পাই। এবার আসো তো ধাক্কাটা চেকের মাধ্যমে 10,000 টাকার পণ্য বিক্রি করা হলে কোন হিসাবটি ডেবিট করতে হবে? ব্যাংক হিসাবকে ডেবিট করতে হবে, ব্যাংক হিসাবকে ডেবিট করতে হবে, নগদান হিসাব না। কিন্তু ধাক্কাটা চেকের মাধ্যমে যদি আমি পণ্য বিক্রয় করি, আমি কিসের জন্য? অর্থপ্রাপ্তির নিশ্চয়তার জন্য আমি চেকের দাগটা কাটবো। এবার এটার ফলে কি হবে? আমার ডেবিট পাশে কি হবে? ব্যাংক হিসাব হবে। এটা ক্লিয়ার? আমাকে একটু বলবেন এটা কি ক্লিয়ার হয়েছেন? এটা কি ক্লিয়ার হয়েছেন? আমরা একটু আর একটু মনোযোগ সহকারে আমরা তাড়াতাড়ি, জি সব আছে সব আছে সব। মুনাফা অর্জিত হয়েছে কিন্তু নগদে গ্রহণ এবং লিপিবদ্ধ করা না হলে কোন হিসাবকে ডেবিট করতে হবে? আমি মুনাফা অর্জন করছি, আমি মুনাফা অর্জন করছি, একটু বলেন আমি মুনাফা অর্জন করছি। হ্যাঁ, মুনাফা অর্জিত হয়েছে কিন্তু নগদে গ্রহণ, কিন্তু নগদে গ্রহণ ও লিপিবদ্ধ না করা হলে কোন হিসাবটি ডেবিট হবে? বলেন। বলেন বলেন তাড়াতাড়ি। দেখেন
আমি মুনাফা অর্জন করছি, কিন্তু নগদে গ্রহণ বা লিপিবদ্ধ করা না হলে কি হবে এই জায়গায়? আমি যদি নগদে গ্রহণ না করি তাহলে দেনাদার হবে, মানে প্রাপ্য হিসাব হবে, প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব হবে, এটা কি হবে? প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব মানে কি? প্রাপ্য হিসাব মানে দেনাদার। অনুপার্জিত আয় কি? অনুপার্জিত আয় মানে হচ্ছে যেই আয়টা এখনো আমি কি করি নাই, অর্জন করি নাই, কিন্তু টাকা নিয়ে গেছি। এই জায়গায় তো বলছে আমি টাকা গ্রহণ করি নাই, আমি টাকা গ্রহণ করি নাই, হ্যাঁ, কিন্তু মুনাফা অর্জিত হয়েছে, তাহলে এটা হবে দেনাদার, এটা হবে দেনাদার। এই যে এটা হবে দেনাদার। এই যে প্রাপ্য হিসাব ডেবিট, সেবা আয় হিসাব ক্রেডিট। প্রাপ্য হিসাব ডেবিট, সেবা আয় হিসাব ক্রেডিট। ভুল, এই জায়গায় যেটা দেওয়া আছে সেটা ভুল। একটু আমাকে বলবেন, একটু আমাকে জানাবেন বুঝতে পারছেন কিনা বিষয়টা, আমাকে একটু জানাবেন প্লিজ। একটু আমাকে জানাবেন বিষয়টা বুঝতে পারছেন কিনা, একটু আমাকে জানাবেন যে বিষয়টা বুঝতে পারছেন কিনা, একটু আমাকে জানাবেন বিষয়টা ক্লিয়ার কিনা। হ্যাঁ, আচ্ছা এটা কি বুঝাবো বলেন? এই জায়গায় আবারও বুঝেন, মুনাফা অর্জিত হয়েছে। মুনাফা অর্জিত হয়েছে মানে কি জানেন? এটা আয় হয়েছে, আয়, আয় অর্জিত হয়েছে। মুনাফা মানে কি? আয় না? মানে আপনি আয় অর্জন হয়েছে কিন্তু নগদে গ্রহণ করেন নাই। আপনি নগদে গ্রহণ করেন নাই মানে টাকাটা নগদে পান নাই। তাহলে কোন হিসাবকে ডেবিট করতে হবে? আমি তো নগদে টাকা পাই নাই, তাহলে আমি মনে করেন যে সেবা দিছি কিন্তু টাকা পাই নাই, তাহলে টাকা পাবো আমরা কার কাছে পাই? দেনাদারের কাছে পাই। দেনাদারের আরেকটা নাম কি? প্রাপ্য হিসাব। তাহলে প্রাপ্য হিসাব ডেবিট, এই যে সেবা আয় ক্রেডিট। তাহলে ডেবিট পাশে কি হইল? প্রাপ্য হিসাব না? প্রাপ্য হিসাব মানে কি? প্রাপ্য হিসাব মানেই তো দেনাদার। এটা কি বুঝতে পারছেন? আমাকে একটু বলেন। একজনে লিখছেন, এমডি নাইম হাসান লিখছেন, ভালো বুঝছিনি স্যার, ভালো বুঝিনি স্যার। কি ভালো বুঝেন নাই নাইম হাসান? বলেন ভাই, বলেন তো। এটা বলে ভালো বুঝে নাই, বলেন তাহলে কিভাবে ভালো করে বুঝাইতে হবে বলেন, আমি বুঝাচ্ছি বলেন। সে ভালো করে বুঝে নাই ভাই, এটা এখন একটু তার একটু বুঝাই ভালো করে। এখন বলেন ভাই, আপনি কোন জায়গাটা বুঝেন নাই বলেন। আমি তো সেকেন্ড টাইম আবার বুঝাইলাম, তারপরে যদি আপনি না বুঝেন তাহলে আমাকে বলেন, আমি বুঝাই দিচ্ছি আবার। কারণ আপনি কষ্ট করে পেজ বেসে জয়েন করছেন, যদি আমি আপনাকে না বুঝাই দিই তাহলে এটা কেমন হয়ে যাবে না? বলেন। কয়বার বলবো? এই জায়গায় ভুল উঠছে আর কি, কয়বার বলবো? এটা ভুল উঠতেই পারে না একটা জিনিস। ওকে, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। প্রাপ্য হিসাব থেকে ব্যাংক কর্তৃক আদায় 15,000 টাকা, মানে দেনাদার কাছ থেকে ব্যাংক আদায় করছে 15,000 টাকা। এটার জন্য নিচের কোন হিসাব ক্রেডিট হবে? দেখো, ব্যাংক আদায় করছে, তাহলে টাকাটা কোথায় বাড়ছে? ব্যাংকে। তাহলে ব্যাংক হিসাব ডেবিট। তুমি জাবেদা করো না তাহলে তো হয়। এবার প্রাপ্য হিসাব থেকে আদায় করছে, মানে প্রাপ্য হিসাব টাকা দিয়ে দিছে, তাহলে দেনাদারের পরিমাণ কমে গেছে, মানে প্রাপ্য হিসাবের পরিমাণ কমে গেছে, তাই প্রাপ্য হিসাব ক্রেডিট পাশে হবে। তাহলে এই যে প্রাপ্য হিসাব ক্রেডিট পাশে বসবে। বলেন তো বুঝতে পারছেন কিনা? বুঝতে পারছেন এটা? ওকে, ক্রেডিট ব্যালেন্স সাধারণত নির্দেশ করে কি? ক্রেডিট ব্যালেন্স সাধারণত নির্দেশ করে কি? আয় ও দায়। 34 কোনটা হবে? ক্রেডিট ব্যালেন্স। ক্রেডিট ব্যালেন্স সাধারণত নির্দেশ করে কি? আয় ও দায়। ক্রেডিট ব্যালেন্স সাধারণত নির্দেশ করে কি? আয় ও দায়। আয় ও দায়, এটা হচ্ছে ক্রেডিট ব্যালেন্স, এইটা নির্দেশ করে আয় ও দায়। ওকে, এবার খেয়াল করি আমরা এটা একটু। মূলধন ও দায় হিসাব সমূহ কখন ডেবিট করা হয়? মূলধন এবং দায় হিসাব সমূহকে আমরা কখন ডেবিট করব?
যখন মূলধন হ্রাস পাবে ও দায় হ্রাস পাবে, মূলধন এবং দায় হ্রাস পাইলে এটা ডেবিট হয়। আর এই জিনিসগুলো যদি বৃদ্ধি পায় তাহলে এই জিনিসগুলো ক্রেডিট পাশে হয়। আর্থিক বিবরণী প্রস্তুত করতে সহজতর করার উদ্দেশ্যে কোনটি তৈরি করা হয় বলেন? আর্থিক বিবরণী প্রস্তুত করার সহজতর করার উদ্দেশ্যে কোনটি তৈরি করা হয়? মানে আর্থিক বিবরণী করার জন্য এই জায়গায় কোনটা সবচেয়ে সহজ আমাকে একটু বলবেন। আর্থিক বিবরণী খতিয়ান প্রস্তুত করা, কার্যপত্র প্রস্তুত করা, সমন্বয় দাখিলা প্রস্তুত করা, কোনটা? সবাই একটু কমেন্ট করে জানাবেন। আমি আপনাদেরকে এটার সৃজনশীল করানোর সময় বলছিলাম, দেখেন কার্যপত্র যখন আমি করাই তখন আমি আপনাদেরকে বলেছিলাম যে আর্থিক বিবরণীর পূর্বে কোনটা প্রস্তুত করে নিতে হবে আমাদেরকে? কার্যপত্র। আর্থিক বিবরণী তৈরি করার পূর্বে আমাদেরকে কার্যপত্র প্রস্তুত করে নিতে হবে। যদিও কার্যপত্রে হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ বাধ্যতামূলক না, তবে আর্থিক বিবরণীর পূর্বে আমাদেরকে কি প্রস্তুত করে নিতে হবে? কার্যপত্র প্রস্তুত করে নিতে হবে। কার্যপত্র। হিসাব বিজ্ঞানের কাজের ধারাবাহিকতার আবর্তনকে কি বলা হয়? হিসাব বিজ্ঞানের কাজের ধারাবাহিকতার আবর্তনকে কি বলা হয়? কাজের ধারাবাহিকতা, হিসাব বিজ্ঞানের কাজের ধারাবাহিকতার আবর্তনকে কি বলা হয়? সবার বইয়ে এরকম কিছু একটা আছে, 10টা ধাপ। ওই ধাপটাকে আপনারা কি বলেন? হিসাব চক্র। ওই ধাপটাকে আপনারা কি বলেন? হিসাব চক্র। ওই ধাপটাকে আপনারা কি বলেন? হিসাব চক্র বলেন। কঠিন একটা জিনিস আসছে, দেখেন খুব সুন্দর এবং কঠিন একটা জিনিস আসছে, একটু খেয়াল করি। মুনাফাবিহীন পণ্য বিক্রি করলে এর প্রভাব কি হবে? আগে আমাকে জানতে হবে মুনাফাবিহীন বিক্রয় এটা কি? এটা একটা সমন্বয়ের এন্ট্রি। মুনাফাবিহীন বিক্রয় এগুলো সমন্বয়ের এন্ট্রি। ওকে ফাইন, এটার জাবেদা কি? মুনাফাবিহীন বিক্রয়, এটার জাবেদা হচ্ছে বিক্রয় ডেবিট। মুনাফাবিহীন বিক্রয় মানে কি? যে বিক্রয়ের ফলে প্রতিষ্ঠানের কোনো মুনাফা হয় না, এই জন্য বিক্রয় ডেবিট পাশে চলে আসে। কারণ বিক্রি করলে তো মুনাফা হয়, যেই বিক্রয়ের মাধ্যমে মুনাফা হবে ওই বিক্রয়টা ক্রেডিট দিকে থাকে, মানে বিক্রয় কথাটা ক্রেডিট দিকে থাকে। এবার বলেই দিছে মুনাফাবিহীন বিক্রয়, তাহলে বিক্রয় কথা থাকবে ডেবিট পাশে। এবার প্রতিষ্ঠানের পণ্যের পরিমাণ কমে গেছে, এই জন্য ক্রয় ক্রেডিট পাশে হবে। তাহলে দেখেন কি হবে, এবার আপনি মিলান কোনটা হবে? এবার আপনি মিলান, এটার সঠিক উত্তর কি হবে বলেন? এটার সঠিক উত্তর কি হবে? ব্যয় হ্রাস পাবে, আয় হ্রাস পাবে। ব্যয় হ্রাস, আয় হ্রাস, তার মানে এই যেটা আসবাবপত্র আসলো থেকে, এই জায়গায় আসবাবপত্র আসলো থেকে, এটা তো সহজে বুঝতে পারি আমরা। জাবেদা কোন ধরনের বই? এটা না পারার কিছু নেই, এটা আমি বলবো না। বলেন জাবেদা কোন ধরনের বই? জাবেদা কোন ধরনের বই বলেন? জাবেদা কোন ধরনের বই বলেন? জাবেদা কোন ধরনের বই বলেন না কেন? প্রাথমিক বই। জাবেদাকে হিসাবের প্রাথমিক বই বলে। খতিয়ানকে হিসাবের পাকা বই অথবা রাজা বলা হয়। লেনদেনের সর্বপ্রথম কোন বইতে লিপিবদ্ধ করা হয়? একটা লেনদেন সর্বপ্রথম কোন বইতে লিপিবদ্ধ করা হয় বলেন? একটা লেনদেন সর্বপ্রথম কোন বইতে লিপিবদ্ধ করব? জাবেদা। জাবেদা শব্দটি প্রাচীন ফরাসি শব্দ। জাবেদা শব্দটি প্রাচীন ফরাসি শব্দ, যার শব্দ থেকে উৎপত্তি হয়েছে। যে যার শব্দের অর্থ হচ্ছে কি জানেন? দিন বা দিবস। যার শব্দের অর্থ হচ্ছে দিন বা দিবস, অর্থাৎ প্রতিটি দিন বা দিবসে যে লেনদেনগুলো সংঘটিত হয় ওই লেনদেনগুলোকে তারিখের ক্রম অনুসারে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে যেই বইতে লিপিবদ্ধ করা হয় ওই বইটাকে বলা হয় জাবেদা। বলেন তো বুঝতে পারছেন কিনা? জাবেদা শব্দটি প্রাচীন কোন শব্দ? ফরাসি শব্দ। হিসাবের প্রাথমিক বই কোনটি? জাবেদা বই। হিসাবের প্রাথমিক বই কোনটি? জাবেদা। আচ্ছা, বাংলাদেশে ভ্যাট আইন চালু হয় কত সালে?
ব্যাট। বলেন ব্যাট আইন চালু হয়। ব্যাট, ব্যাটের পূর্ণরূপ কি? ভ্যালু এডেড ট্যাক্স, যেটাকে বাংলায় বলা হয় মূসক। মূসক, মূল্য সংযোজন কর। মূল্য সংযোজন কর। মূল্য সংযোজন কর। তাহলে ব্যাটের পূর্ণরূপ কি? ইংরেজিতে ভ্যালু এডেড ট্যাক্স, বাংলায় কি বলে? মূসক, মূল্য সংযোজন কর। ব্যাটের হার কয় পার্সেন্ট? 15%। কত সালের আইন দ্বারা? 1991 সালে বাংলাদেশের যে কর বিধি, ওই কর বিধির নিয়ম অনুসারে ব্যাটের উপরে ব্যাটের হার কত হবে? 15% হবে। এবার আসুন, ব্যাটের সাথে কয়টা পক্ষ জড়িত থাকে? ব্যাটের সাথে 4টা পক্ষ জড়িত থাকে। সেগুলো কি কি? ক্রেতা। ব্যাটের সাথে কয়টা পক্ষ জড়িত? 4টা। ক্রেতা, বিক্রেতা, ভোক্তা, সরকার। ব্যাটের সাথে কয়টা পক্ষ জড়িত থাকবে? এই 4টা পক্ষ ব্যাটের সাথে জড়িত থাকবে। ক্রেতা, বিক্রেতা। মনে রাখবেন, ক্রেতার জন্য ব্যাট হচ্ছে সম্ভাব্য সম্পদ, বিক্রেতার জন্য ব্যাট হচ্ছে দায়, সরকারের জন্য ব্যাট হচ্ছে আয়, ভোক্তার জন্য ব্যাট হচ্ছে ব্যয়। তাহলে ব্যাটের সাথে পক্ষ জড়িত থাকবে কয়টা? 4টা। কয়টা জড়িত থাকবে? 4টা। ক্রেতা, বিক্রেতা, সরকার, ভোক্তা। ক্রেতা, বিক্রেতা, সরকার, ভোক্তা, নাকি? বলেন ব্যাট সম্পর্কে বুঝতে পারছেন? তাহলে উত্তর হবে 1991 সালে ব্যাট সম্পর্ক। এবার যার শব্দের অর্থ কি? একটু আগে বলছি। বলেন যার শব্দের অর্থ কি? যার শব্দটা কোন শব্দ থেকে আসছে? ফরাসি শব্দ। যার শব্দের অর্থ কি? দিন বা দিবস। যার শব্দটা কোথায় থেকে আসছে? যার শব্দটা কোথায় থেকে আসছে? ফরাসি শব্দ থেকে আসছে। ফরাসি শব্দ, ফরাসি শব্দ, যার অর্থ দিন বা দিবস। মুনাফাবিহীন বিক্রয়ের জাবেদা কোনটি? বিক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। তাহলে 1 আর 2, এই যে ক নাম্বারটা সঠিক। ক নাম্বারটা সঠিক। এই যে জাবেদায় লেনদেন লেখা হয় কিভাবে? জাবেদায় লেনদেন গুলো লেখা হয় কিভাবে? বলেন জাবেদায় লেনদেন গুলো লেখা হয় কিভাবে? আমরা জাবেদার ভিতরে লেনদেন গুলোকে কিভাবে লিখি? ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে। আমার সংজ্ঞাটা মনে রাখলে তো হয়। ভাই আমার বইতে আমি কি দেই নাই তুমি সেটা দেখো। আমি সংজ্ঞার ভিতরে সব দিয়ে দিছি। দেখো জাবেদার সংজ্ঞা কি? একটি প্রতিষ্ঠানে প্রতিদিন বা দিবসে যে লেনদেনগুলো সংঘটিত হয়, ওই লেনদেনগুলোকে তারিখের ক্রম অনুসারে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে যে তালিকা প্রস্তুত করা হয়, ওই তালিকাটাকে জাবেদা বলে। তাহলে এই যে দেখো, ডেবিট ক্রেডিট বিশ্লেষণ তারিখের ক্রম অনুসারে এবং কি অনুসারে? বিশ্লেষণ মানে ব্যাখ্যা অনুসারে। তাহলে আমরা ধরে নিতে পারি 1 2 3, 1 2 3। সব ক্লাসে রেকর্ড আছে, কে বলছে রেকর্ড নেই? রেওমিল আধুনিক হিসাব চক্রের কোন স্তর বা ধাপ? এটা নিয়ে তোমাদের মাথা ব্যথার কোনো শেষ নাই। বলো রেওমিল আধুনিক হিসাব চক্রের কোন ধাপ? অনেকে বলে এটা নাকি 3য় ধাপ, অনেকে বলে এটা 4র্থ ধাপ। আধুনিক হিসাব চক্র যদি আধুনিক বলো, যদি আধুনিক বলে তাহলে 4র্থ হবে। আধুনিক, আধুনিক রেওমিল। আর যদি সনাতন তুমি ধরো তাহলে এটা অন্যটা। আধুনিক বলে 3য় হবে। আমরা জানি প্রথমে হচ্ছে লেনদেন চিহ্নিতকরণ, তারপরে লেনদেন বিশ্লেষণ, জাবেদাভুক্তকরণ নাকি খতিয়ানভুক্তকরণ। আবার রেওমিল অনেকে বলবে এটা 5ম, কিন্তু এইভাবে যদি তুমি বলো আধুনিকে, প্রথম ধাপটা হচ্ছে শুধু লেনদেন। এই লেনদেনকে একটা ধাপ ধরা হয়, শুধু লেনদেনকে একটা ধাপ ধরা হয়, শুধু লেনদেনকে একটা ধাপ ধরা হয়। আধুনিকে কি করে? লেনদেনকে একটা ধাপ ধরে, একটা শুধু লেনদেন। আর সনাতনে কি হয়? লেনদেনের ভিতরে 2টা, লেনদেনের ভিতরে 2টা। একটা হচ্ছে কি? লেনদেন চিহ্নিতকরণ, আর একটা হচ্ছে লেনদেন বিশ্লেষণ, তারপরে জাবেদাভুক্তকরণ, খতিয়ানভুক্তকরণ। আর আধুনিকে শুধু লেনদেন, এই যে শুধু লেনদেন একটা ধাপ, জাবেদা, খতিয়ান, তারপরে রেওমিল। যদি সনাতন বলতো তাহলে এটা হয়ে যেত কি 5ম। যদি সনাতন বলতো তাহলে এটা হয়তো কি 5ম।
হিসাব চক্রের সর্বশেষ ধাপ কোনটি? বলেন, হিসাব চক্রের সর্বশেষ ধাপ কোনটি? বলেন, হিসাব চক্রের সর্বশেষ ধাপ কোনটি? বলেন, হিসাব চক্রের সর্বশেষ ধাপ কোনটি? এই জায়গায় চূড়ান্ত হিসাব মানে অনেকে বুঝে না। এই জায়গায় চূড়ান্ত হিসাব মানে হচ্ছে আমরা যেটা বলি সেটা হচ্ছে আর্থিক বিবরণী। এই আর্থিক বিবরণী ছিল আগে চূড়ান্ত হিসাব নামে। খতিয়ান হবে কেন? এই জায়গায় খতিয়ান হবে কেন রে ভাই? এই যে খতিয়ান লেখছে 2-3 জনে, খতিয়ানের পরে তো আরো অনেকগুলো আছে। দেখেন, নিচের কোনটি হিসাব চক্রের অপরিহার্য ধাপ নয়? মানে অপরিহার্য না, গুরুত্বপূর্ণ না। তাহলে আপনারা কি বলবেন? একটু আগে আমি বলছি কার্যপত্র প্রস্তুত করা বাধ্যতামূলক নয়। যেটা বাধ্যতামূলক নয় সেটা তো অপরিহার্য না, তাই না? কার্যপত্র প্রস্তুত করা বাধ্যতামূলক নয়, কার্যপত্র প্রস্তুত করা বাধ্যতামূলক নয়। কার্যপত্র কোনটি হিসাব চক্রের প্রথম ধাপ? এই যে লেনদেন শনাক্তকরণ। এই যে দেখছেন, এই জায়গায় আবার কিন্তু সনাতনটা দিছে লেনদেন শনাক্তকরণ। আমি কিন্তু বিষয়টা আপনাদের ক্লিয়ার করে দিলাম। লেনদেন শনাক্তকরণ, লেনদেন শনাক্তকরণ। কার্যপত্র প্রস্তুত হলো একটি কি ঐচ্ছিক ধাপ, বহুঘর বিশিষ্ট বিবরণী। এই দুইটা তো কনফার্ম, তাই না? আপনি বলেন তো কার্যপত্র একটি কি? কার্যপত্র একটি ঐচ্ছিক ধাপ, মানে কার্য মানে কাজ, বহুঘর বিশিষ্ট। হ্যাঁ, অবশ্যই কার্যপত্র বহুঘর বিশিষ্ট হয়। কি কি? 6 ঘর হয়, 8 ঘর হয়, 10 ঘর হয়, 12 ঘর। তবে কার্যপত্র 6 ঘর কম হয়, 8, 10, 12। 12টা তোমাদের দরকার নেই, 10 আর 8 তোমাদের শিখতে হবে। তার মানে 1 আর 2 সঠিক। শেষ। এখন বলেন, বুঝতে পারছেন? বুঝতে পারছেন? যা আলোচনা করছি সেগুলো বুঝতে পারছেন কিনা এখন আমাকে বলবেন। যা আলোচনা করছি সেগুলো বুঝতে পারছেন কিনা আমাকে একটু বলবেন। আপনারা রাতে কিন্তু পরীক্ষা দিবেন, এই অধ্যায়ের উপরে পরীক্ষা দিবেন। রাজি আছেন? আমাকে একটু জানান। আপনারা এই অধ্যায়ের উপরে কিন্তু পরীক্ষা দিবেন, আপনারা এই অধ্যায়ের উপরে কিন্তু পরীক্ষা দিবেন। রাজি আছেন? আজকে পরীক্ষা দেওয়ার পর যদি কোনো সমস্যা তৈরি হয়, এই অধ্যায়ের এমসিকিউ, এই অধ্যায়ের কিন্তু আরো কিছু এমসিকিউ আছে, তাহলে আমরা ওইটার উপরে আবার আরেকটা ক্লাস নিব। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।